সুপ্রিয় দর্শক, দেশ টিভির জনপ্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শিক্ষা সংস্কৃতির নগরী ময়মনসিংহ থেকে যুক্ত রয়েছি আমি ইলিয়াস আহমেদ। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা জানব এই অঞ্চলের মানুষের বিভিন্ন মতামত। চলুন কথা না বাড়িয়ে তাদের মতামত জানা যাক। আপনি চাই সম্প্রতি সময়ে ময়মনসিংহের একটি বহুতল ভবন থেকে আরসা সন্ত্রাসী গোষ্ঠীর 4 জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও নারায়ণগঞ্জ থেকে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এইটিকে আপনি বাংলাদেশে হুমকি স্বরূপ মনে করেন কিনা? আমরা এই সংবাদ জানার পরে ময়মনসিংহে যখন দেখলাম আরসার সদস্য গ্রেপ্তার হয়েছে, নারায়ণগঞ্জে ওদের প্রধান যে রয়েছে আতাউল্লাহ সেও গ্রেপ্তার হয়েছে। একটি সশস্ত্র সংগঠন, এক দেশের সংগঠন যখন আরেক দেশে বাস করে, আমরা মনে করি এটা আমাদের সার্বভৌমত্বের জন্য এবং আমাদের সার্বিক আইনশৃঙ্খলার জন্য চরম হুমকি স্বরূপ। এখন আমাদের প্রশ্ন হলো যে এই ময়মনসিংহ শহরে, নারায়ণগঞ্জ শহরে ওরা কিভাবে বাসা ভাড়া নিয়ে বাস করছে, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কি করছে, আমাদের বাহিনীগুলো কি করছে, এই বিষয়ে আমরা একটু আতঙ্কগ্রস্ত। আমরা মনে করি আমাদের যে সংস্থাগুলো রয়েছে তাদের এ ব্যাপারে আরও সক্রিয় হওয়া একান্ত প্রয়োজন। তা না হলে এই বিদেশি সশস্ত্র গোষ্ঠী যদি আমাদের দেশে স্থায়ী আসন গেড়ে, তাহলে আমাদের দেশে তারা এই ধরনের সংগঠন তৈরি করার চেষ্টা করবে, যেটা আমাদের সার্বভৌমত্ব এবং আইনশৃঙ্খলার জন্য চরম হুমকি হয়ে দেখা দিবে বলে আমরা সাধারণ নাগরিক হিসেবে মনে করি। আরেকটি বিষয়, তিনি বলছিলেন যে সন্ত্রাসী জনগোষ্ঠী এই ময়মনসিংহ সহ সারা বাংলাদেশেই তারা উৎপেতে আছে। আপনার কাছে একটু জানতে চাই, আমরা দেখেছি প্রতিনিয়তই কিন্তু সমাজ ব্যবস্থা বিভিন্ন দিকে ধাবিত হচ্ছে, এবং এই সমাজ ব্যবস্থা নিয়ে আপনি কি মনে করেন? জি, ধন্যবাদ। স্বাধীনতা সংগ্রামের সূচনা লগ্নে মূল লক্ষ্যই ছিল ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণ। একটি বৈষম্য ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের যে স্বপ্নটি ছিল, স্বাধীনতার পরবর্তী সময়ে আওয়ামী বাকশাল প্রতিষ্ঠা করে বাংলাদেশের গণমাধ্যমগুলোকে হরণ করে স্বাধীনতার সার্বভৌমত্বকে একটি হুমকির সম্মুখীন এবং বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছিল। সেই ধ্বংসের দ্বারপ্রান্তে থেকে লাল সবুজের বাংলাদেশকে সম্ভাবনার স্বর্ণ দিগন্তে টেনে আনার কৃতিত্ব ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। এই তথ্য প্রযুক্তির যুগেও দেখা গেছে বিগত আওয়ামী সরকার ইঙ্গো মার্কিন ও সাম্রাজ্যবাদীদের দূষর, ইসরায়েল ও ভারতের তাবেদার গণহত্যাকারী শেখ হাসিনা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, জেনারেল এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গোটা বাংলাদেশকে সন্ত্রাসের রাজত্ব পরিণত করেছিল। আমরা প্রত্যাশা করি বর্তমান সরকারের কাছে, যারা এই বাংলাদেশকে আবারও সংস্কারের জন্য বাংলাদেশকে সংস্কারের কাজ করছেন, তাদের কাছে আমরা প্রত্যাশা করি যেন পুনরায় বাংলাদেশে আবারও সেই ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণ এবং বৈষম্য বিরোধী একটি সমাজ ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠা হয়, এই প্রত্যাশা করছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। দর্শক, নানা জল্পনা কল্পনার শেষে আমরা দেখেছি যে জাতীয় নাগরিক পার্টি নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। সেটি নিয়ে আসলেই এই অঞ্চলের মানুষ কি ভাবছেন, আমরা আরেকজনের সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই তাদের সেই মতামত। জানতে চাই, এই নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে জাতীয় নাগরিক পার্টি, সেটিকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। আমি বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে আমাদের অতীত ইতিহাস কি বলে, অতীত ইতিহাসে আমরা 1/11 দেখেছি। 1/11-এ দেখা গেছে যারা এসেছেন সেই সময় তারা অনেক সুন্দর কথা বলে এসেছেন, পরবর্তীতে তাদের সম্পর্কে এদেশের মানুষের ধারণার কারণে, খারাপ ধারণার কারণে তাদের কিন্তু পিছু হটতে হয়েছে। এখনও যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় সেই ধরনের একটা কিছু হয় যে যারা নাকি রক্ষক তারাই যদি ভক্ষক হয়, অথবা যারা দেশের সাধারণ আজকের আমাদের সন্তানদের যে চাহিদা, সন্তানদের যে ইচ্ছা, সন্তানদের যে চিন্তা, ওই চিন্তাকে পুঁজি করে আবারও তারা অর্থবিত্তের বা দুর্নীতির সাথে জড়িয়ে যায়, সেটা আমরা চাই না। আমরা চাই আজকে যে
5ই আগস্ট যে কারণে ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে সেই ইচ্ছাকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে। আগামী দিনে আমাদেরকে এই দেশ বিনির্মাণে সৎ এবং নিষ্ঠা এবং যোগ্য নেতাদেরকে প্রাধান্য দিতে হবে। শিক্ষাগত যোগ্যতাকে সামনে রেখে জনপ্রতিনিধি নিয়োগ করতে হবে। জনপ্রতিনিধিদেরকে মিনিমাম যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে, সেক্ষেত্রে আমাদের সাধারণ জনতার চাহিদা, সাধারণ মানুষ কি বলে সেটাকে কিন্তু ওনারা গুরুত্ব দিতে পারে না। সেজন্য আমি মনে করি শিক্ষার পাশাপাশি অভিজ্ঞ রাজনীতিবিদদেরকে প্রাধান্য দেওয়া উচিত, সৎ মানুষকে প্রাধান্য দেওয়া উচিত। ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ সমাজ ব্যবস্থা, রাজনীতি নিয়ে সাধারণ মানুষের মতামত শুনছিলাম। এখন যেতে হচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে। আমাদের সঙ্গেই থাকুন আপনারা। দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি ইলিয়াস আহমেদ। চলুন কথা না বাড়িয়ে সাধারণ মানুষের মতামতকে প্রাধান্য দিয়ে আমরা আবারও তাদের কথা শুনি। জানতে চাই, বর্তমান সময়ে নারী এবং শিশুর প্রতি যে সহিংসতা বৃদ্ধি পেয়েছে সেটিকে আপনি কিভাবে দেখেন এবং এ থেকে উত্তরণের উপায় কী? ধন্যবাদ। বর্তমানে নারীর প্রতি শিশুর প্রতি সহিংসতা বেড়েছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি মনে করি যে রাজনৈতিক একটা অস্থিরতা এটা তো আছেই। এখানে মূল বিষয়টা হচ্ছে মনস্তাত্ত্বিক বিষয়। রাজনৈতিক অস্থিরতা আছে, বেকারত্ব আছে, তারপরে আপনার যে নেশাগ্রস্ত মাদকাসক্ত যারা আছে, তো সব মিলে এবং পারিবারিক শিক্ষার অভাব, সামাজিক অবক্ষয়, এই সব কিছু মিলিয়েই সহিংসতা বেড়েছে। এই যে সময়টা, যেমন আমি যদি এখানে প্রথম আমার কথাই বলি, আমরা যারা নারী উদ্যোক্তা এবং সংগঠক আমরা আছি, আমরা কিন্তু কোনো বিশেষ দলের না, আমরা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে কাজ করি। সুতরাং যখন যে পলিটিক্যাল দল আসবেন আমরা তাদেরকেই রেসপেক্টের সাথে নিই, কারণ আমরা যেহেতু দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে জড়িত। তো নারীর প্রতি সহিংসতা যদি বেড়ে যায় এবং নারীকে যদি পিছিয়ে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়, তাহলে দেশের মোট জনসংখ্যার অর্ধেক যে নারী, তাহলে তারা পিছিয়ে যাবে। কাউন্সিলিং করা দরকার প্রত্যেকটা জায়গায়, সেটা পলিটিক্যাল ম্যান যারা আছেন, রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ, তাদেরও এই দায়িত্ব। তারা শুধু উন্নয়নের কথা বলবেন, দেশের উন্নয়ন বলতে সেখানে মূল জায়গাতে আসতে হবে, সে করে আসতে হবে। আমার পরিবারকে যদি আমি নার্সিং করি, আমার যুবক ছেলেটিকে যদি আমি নার্সিং করি, তার কোনো চাকরির ব্যবস্থা হয়েছে না, তার কি হয়েছে, সেইগুলোতে নার্সিং করলে আমার মনে হয় দেশের এই যে অস্থিরতা, এই যে ধর্ষণ, এই যে নিপীড়ন, আমরা কখনো চাই না আমাদের কন্যা শিশু নিরাপত্তাহীনতায় ভুগুক। ধন্যবাদ আপনাকে। আরেকটা কথা না বললেই হয়, আইনের দ্রুতকরণ, যেটা হচ্ছে যে আইন হয় প্রয়োগ হয় না, সেখানে প্রয়োগটা দ্রুততম সময়ে হয় না, এবং বিচারিক যে কার্যক্রম সেটা কিন্তু দ্রুততম সময়ে হয় না। সুতরাং বিচারিক কার্যক্রম দ্রুতকরণের জন্য সেই আইন যেন কঠোরভাবে করা হয়। ধন্যবাদ। তিনি বলছিলেন যে নারী সমাজকে প্রাধান্য দিয়ে আগামী সমাজ ব্যবস্থা বিনির্মাণের আহ্বান কিন্তু তিনি জানিয়েছেন। আমরা এই বিষয়টি নিয়ে আরেকজনের সঙ্গে একটু যুক্ত হতে চাই, অর্থাৎ বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এবং আগামীতে যদি কোনো সরকার আসে, সেই সরকারের কাছে আপনার এই নারী সমাজ ব্যবস্থার অগ্রগতি উন্নয়নে আপনার কি ভূমিকা থাকবে এবং আপনার কি দাবি থাকবে? বর্তমান সরকার, আমরা যদি মনে করি যে 5ই আগস্টের এই বিপ্লবের পর, এই নতুন ছাত্রদের আন্দোলনের ফলে আমরা যে সরকারকে পেয়েছি, এই সরকার অনেকাংশে যেমন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে, তারা এই রমজান মাস সুন্দরভাবেই নিয়ন্ত্রণ করতে পেরেছে তারা। কিন্তু আমরা যদি বলি আইন শৃঙ্খলার ক্ষেত্রে, এই ক্ষেত্রে সরকার কিন্তু অনেকটাই ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই ক্ষেত্রে আমি যদি যেমন সরকারকে দায়ী করব, ঠিক শুধু এককভাবে সরকারকে দায়ী করলে হবে না, এখানে পতিত সরকারের যে দূষর যারা রয়েছে তারা, বা ভারতীয় যে একটা চক্রান্ত রয়েছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, তারাও কিন্তু এই ক্ষেত্রে দায়ী। অর্থাৎ এই সরকারের প্রথম লক্ষ্য থাকবে এই আইন শৃঙ্খলাকে যে কোনো মূল্যে
আমাদের স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা। যদি এই জায়গায় সরকার ব্যর্থ হয় তাহলে জনগণ যে প্রত্যাশা নিয়ে এই পতিত শেখ হাসিনা সরকারকে বাংলাদেশ থেকে বিদায় করেছিল, সেই প্রত্যাশার জায়গায় যদি তারা আশাহত হয় তাহলে আবারও একটা জনগণ রাস্তায় নেমে আসতে পারে। এই জায়গাটাতে আমাদের ঠিক থাকতে হবে। 2 নম্বর হলো এই যে আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি যে দর্শনের যে ব্যাপারটা বেড়ে যাচ্ছে, ছিনতাইয়ের ব্যাপারটা যে বেড়ে যাচ্ছে। আসলে আমার কাছে মনে হয় এটা দর্শনটা অতীতেও ছিল, বর্তমানেও আছে, বেড়ে যাচ্ছে সামগ্রিকভাবে, এটাও আমি যেরকম বলতে চাচ্ছি না। আসলে এই নারীর প্রতি যে সহিংসতাটা, এই যে আমাদের যে মানসিক একটা পরিবর্তন দরকার, আমাদের সামাজিক যে মূল্যবোধের যে অবক্ষয়, সেই জায়গাটা থেকে আমাদেরকে কাজ করতে হবে। আমরা কিন্তু সেই জায়গাটাতে হাত দিচ্ছি না। আমাদের যেমন নারীর সহিংসতা হচ্ছে, পুরুষের প্রতিও সহিংসতা হচ্ছে, আমরা কিন্তু সেই জায়গাতে কথা বলছি না। তাহলে নারী সহিংসতা পাশাপাশি পুরুষ সহিংসতা, পারিবারিক সহিংসতাতে জায়গাগুলোতে কাজ করতে হবে। আর আরেকটা ব্যাপার, আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় যে প্রয়োজনটা আমি মনে করি সেটা হলো আমাদের জাতীয় ঐক্য দরকার। আমাদের যে নতুন প্রজন্ম যারা বিভিন্ন রাজনৈতিক দলগুলো হচ্ছে, তাদের প্রতি আমাদের চাওয়াটা হলো এই বাংলাদেশ বহির্বিশ্বে যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে, কারো দালালি যেন না করতে পারে। এই বিষয়গুলোতে খেয়াল রাখতে হবে। পাশাপাশি আরেকটি বিষয়, নতুন আমাদের অনেকগুলো ধর্মীয় দলগুলো যেমন জামায়াতে ইসলাম রয়েছে, ছাত্র শিবির রয়েছে, এই ভাইয়েরা একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাচ্ছে। তাদেরকেও আমি সাধুবাদ জানাই, বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে পরিচয় করিয়ে দেবে। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটু সংক্ষেপে শুনতে চাই যে ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আমরা দেখেছি ইতিমধ্যেই প্রশাসন নানা উদ্যোগ নিয়েছে। আসলেই প্রতি বছরেই সেই উদ্যোগ নেওয়া হয়, তারপরেও আমরা দেখি যে সড়কে বিশৃঙ্খলা কিন্তু লক্ষ্য করি। এই উদ্যোগটিকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ দেশ টিভিকে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার জন্য। আপনারা জানেন যে প্রতিটি বড় বড় উৎসবে, ধর্মীয় উৎসবে, বিশেষ করে রমজানের ঈদ এবং কুরবানির ঈদে ঘরমুখো মানুষ বাড়ি ফেরে নারীর টানে, মায়ের টানে। তো আমাদের যে সড়ক ব্যবস্থাপনা এবং সড়কের যে শৃঙ্খলা রক্ষার্থে যারা কাজ করেন, বাংলাদেশ পুলিশের ট্রাফিক বিভাগ, তারা কিন্তু একা কাজ করতে পারেন না। তারা একটা সিস্টেম তৈরি করেন যে এইবার এই ঈদে বাংলাদেশের প্রতিটি সড়ক, প্রতিটি জেলায় আমরা এইভাবে নিয়ন্ত্রণ করব একটি ছক্কাতে। তো সেখানে কিন্তু দেখা যায় যে পুলিশ বিভাগের বিভিন্ন বিভাগ, ডিবি আছেন, আনসার বাহিনী আছেন, বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন আছেন, শ্রমিক মালিকদের সংগঠন আছেন, তারাও কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। একা কিন্তু এই আপনার সড়কের শৃঙ্খলা রক্ষা মোটেই সম্ভব হয় না। তো এবারও হয়তো, আমি এখনও জানি না পুলিশ বিভাগ কী ব্যবস্থা নিয়েছেন। আমি মনে করি যে মানুষের নিরাপদে ঘর ফেরার স্বার্থে নিশ্চয়ই এমন কোনো ব্যবস্থা নেবেন যেটা মানুষের বাড়ি ফিরতে নিরাপদভাবে বাড়িতে পৌঁছতে পারে। তা আমি নিরাপদ সড়ক চায়ের ময়মনসিংহ জেলা শাখার পক্ষ থেকে আমরাও কিন্তু স্বেচ্ছাশ্রম দিয়ে থাকি ট্রাফিকের পাশাপাশি। তো আমরা বিশেষ করে যে পয়েন্টগুলো আছে, শম্ভুগঞ্জ ব্রিজের এখানে, তারপর চরপাড়া মোড়ে, মাসকান্দা বাস স্ট্যান্ডে, এই সমস্ত জায়গায় কিন্তু জট বেশি হয়। তো এই জটযুক্ত জায়গাগুলোতে ট্রাফিক বিভাগ নিশ্চয়ই ভালো একটি ব্যবস্থা নেবেন, আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিব। আর দেশ টিভির মাধ্যমে আমি ময়মনসিংহবাসী সহ সারা দেশের মানুষকে নিরাপদ সড়ক চায়ের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ধন্যবাদ। আমরা শুনছিলাম যে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এবং রাজনৈতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিন্তু আমরা কথা শুনছিলাম। দর্শক, যেতে হচ্ছে আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। এখন আমরা শুনব আরও অন্য কোনো বিষয়ে আরও মানুষের মতামত। চলুন জেনে নেওয়া যাক তাদের চিন্তা ভাবনাগুলো। আমরা জানতে চাই, জাতীয় নাগরিক পার্টি নতুন একটি দল ঘোষণা করা হয়েছে, সেই দলের কাছে আপনি বৈষম্য বিরোধী ছাত্রনেতা হিসেবে কি প্রত্যাশা করেন? দেখেন, আমরা সাধারণ মানুষ, ছাত্র জনতা এবং দেশের সাধারণ মানুষ, নাগরিক আমরা যারা আছি, আমরা চাই আগামী রাজনীতিতে যেন কোনো হিংসা বিভেদ না থাকে, আগামী রাজনীতিতে যেন পরস্পরের সহযোগিতা করে এবং কোনো প্রকার হিংসা, হানাহানি, মারামারি, খুন এগুলোর পক্ষে আমরা কখনোই না। এবং আমরা চাই শান্তি শৃঙ্খলা এবং ঐক্য, যেন শান্তি শৃঙ্খলা এবং ঐক্য নিয়ে যেন আমরা বিশ্বের দরবারে হাজির হতে পারি। এবং আপনারা জানেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণ অভ্যুত্থানে যাত্রা শুরু করছে, তার ধারাবাহিকতায় মনে করা হয়েছে যে
বর্তমান সময়ে এই বাংলাদেশের মানুষের নিরাপত্তার স্বার্থে এবং জনগণের স্বার্থে একটি রাজনৈতিক অবকাঠামো দরকার। তাতে করে দেশ এবং দেশের মানুষের বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ করার সুবিধা থাকবে। তার ধারাবাহিকতায় কিন্তু বাংলাদেশ আমাদের জাতীয় নাগরিক পার্টি। ধন্যবাদ আপনাকে। আমরা দেখেছি বিভিন্ন সময়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কিন্তু আপনারা সামাজিক আন্দোলন গড়ে তুলেছেন। আসলে এতে করে কি নারীর প্রতি সহিংসতা কমেছে কি না আপনি মনে করেন? আসলে আমাদের কিন্তু চেষ্টা করে যেতে হবে প্রতিনিয়ত, কারণ বর্তমানে যে আইন শৃঙ্খলার যে অবনতি ঘটেছে তার ফলাফল কিন্তু আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। কেননা গত মঙ্গলবারে কিন্তু আমাদের ময়মনসিংহ শহরে আকুয়ার রাব্বি নামে যে ছেলেটিকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, তার কি দোষ ছিল যদি আমি রাষ্ট্রকে বলি? যে সময়টা তার স্কুলে যাওয়ার কথা, যে সময়টা তার বন্ধুদের সাথে খেলার মাঠে খেলাধুলা করার কথা, সেই সময়টায় সে কাজে যোগ দিয়েছে পেটের দায়ে। এই হত দরিদ্র এই যে অবস্থা, তাকে কাজে যোগ দিতে হয়েছে, এটার দায়ভার কিন্তু আমাদের রাষ্ট্রের। কারণ আমরা শিশু শ্রমকে সবসময় না বলি, কেননা এখন আমাদের বাংলাদেশে এই ধরনের প্রেক্ষাপট চলে আসছে, একটাই শুধু আমাদের রাষ্ট্রের আইন শৃঙ্খলা অবনতি করছে। কাজে রাব্বিকে যারা হত্যা করা হয়েছে, এই যে আসিয়াকে যারা হত্যার চেষ্টা করেছে বা যাদেরকে আমরা দেখেছি, কিন্তু আসিয়ার মতো শিশুরা কিন্তু আমাদের মিডিয়াতে এসে কিন্তু যারা এটার জড়িত ছিল হত্যাকাণ্ডে, তারা কিন্তু এখন মিডিয়াতে আসে নাই। আমার মনে হয় তাদেরকে আগে আনা দরকার এবং তাদেরকে সবার সামনে শাস্তি দেওয়া দরকার, তাহলে আমাদের আইনের শাসন প্রতিষ্ঠা হবে। এখনও কি নারীরা ঘরের বাহিরে নিরাপদ কিনা আপনি কি মনে করেন? ধন্যবাদ। আসলে আমরা কোনো সময় নিরাপদ ছিলাম না। আমরা জন্মলগ্ন থেকে তো দেখে আসছি যে নারীরা বিভিন্ন প্রেক্ষাপটে সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে বলেন বা পারিবারিকভাবে বলেন, তারা বিভিন্ন সহিংসতার শিকার। এবং সাম্প্রতিক যে ঘটনাগুলো, সেগুলো কিন্তু বেশিরভাগই দেখা গেল পারিবারিকভাবেই, তারা পারিবারিক লোক দ্বারাই নির্যাতনের শিকার হয়েছে। এইগুলো নির্যাতন কেন হচ্ছে? আসলে ধর্মীয় শিক্ষারও অভাব আছে, নৈতিক শিক্ষারও অভাব আছে। এখন নৈতিক শিক্ষা আপনি সামাজিকভাবে তো বা রাষ্ট্রীয়ভাবে এটা কিন্তু প্রথমেই আপনি পাবেন না। আপনি কোথায় পাবেন? আপনার পরিবার থেকে পাবেন, আপনার মা থেকে পাবেন, বোন থেকে পাবেন। কিন্তু এই মা বোনই তো শিক্ষিত না। তো সব প্রেক্ষাপট দেখে গিয়ে ঘুরে দাঁড়ালো কি আমরা আসলে স্বশিক্ষিতই হতে পারছি না। আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে হবে এবং সবাইকে শিক্ষার আওতায় আনতে হবে। স্বশিক্ষিত হইলে তারা কিন্তু আমার ছেলে সন্তানকে আমি সুশিক্ষা দিতে পারবো। যেমন আমার 7-এ পড়ুয়া ছেলেকেই কিন্তু আমি এখন পর্যন্ত চেষ্টা করি তাকে বোঝানোর যে তুমি তোমার বিভিন্ন বান্ধবীর সাথে কথা হবে, মেয়েদের সাথে কথা হবে, তুমি সবসময় সম্মান রেখে কথা বলবা, তোমার মা বোনের কথা চিন্তা করবা। এটা হলো মূল কথা। আমাদের শিক্ষিত হতে হবে। শিক্ষিত হলে আমাদের নৈতিক শিক্ষা জাগবে এবং নৈতিক শিক্ষা কিন্তু আমরা আমাদের পরিবারের সন্তানকে যদি দিতে পারি, তাহলে কিন্তু এই নির্যাতনটা আসলে কমে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা একটু আপনার সঙ্গে যুক্ত হতে চাই। বিগত সময়ে বলা হচ্ছে যে গণমাধ্যমের স্বাধীনতা ছিল না। আসলে এখনও কি গণমাধ্যমের স্বাধীনতা আমরা পেয়েছি কি না, কিংবা পরবর্তী সরকারের কাছে গণমাধ্যমের স্বাধীনতা আসলে কতটুকু আমরা পাবো? আপনি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। আপনি জানেন যে জুলাই আগস্ট যে বাংলাদেশে যে আন্দোলন হয়েছিল, সেটা কিন্তু একটি স্বৈরাচার পতনের আন্দোলন হয়েছিল। অর্থাৎ স্বৈরাচার বলতে যদি আপনাকে বলি যে স্বৈরাচার বলতে যেমন গণমাধ্যমের উপর থেকে শুরু করে সর্বস্তরেই তারা স্বৈরাচারী করেছে। তো আমরা কিন্তু 1971 সালে কিন্তু দেশ স্বাধীন হয়েছিল। হওয়ার পর কিন্তু আমরা কিন্তু একটি বাংলাদেশ চেয়েছিলাম, একদম সভ্য একটি রাষ্ট্র চেয়েছিলাম, যে রাষ্ট্রে সবার সমান অধিকার থাকবে। কিন্তু আমরা তারপর কি দেখলাম যে স্বাধীনতা আমরা স্বাদ পাইনি, যে কারণে আমরা কিন্তু 24-এর স্বাধীনতা অর্জন করেছি। এখন আমরা যে গণমাধ্যমের স্বাধীনতার কথা বলছি, আমরা গত 15 বছর এই বাংলাদেশে সবচেয়ে গণমাধ্যম নিপীড়িত এবং অত্যাচারিত হয়েছে। অর্থাৎ এই গণমাধ্যমকে ধ্বংস করার পেছনে কিন্তু প্রচুর পরিমাণ নীল নকশা কিন্তু তৈরি করা হয়েছে। এখনও কিন্তু গণমাধ্যমের পেছনে কিন্তু যে পর্যায়ে যে কোনো রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ জায়গা থেকে গণমাধ্যমকে কিন্তু কণ্ঠরোধ করার চেষ্টা করছে। তা আমরা বলতে চাই যে গণমাধ্যমের কিন্তু স্বাধীনতা হয়নি। অর্থাৎ গণমাধ্যম কি কখন মুক্ত হবে সেটা কিন্তু অনিশ্চিত। তো আমরা গণমাধ্যমের স্বাধীনতা চাই এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে যারা কথা বলে তাদেরকে
দায়িত্বশীল ভূমিকা থেকে এই কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা দেখি যে ঈদের আগে সড়ক মহাসড়কে কিন্তু বিভিন্ন কলকারখানার শ্রমিকরা তারা কিন্তু বেতন ভাতার দাবিতে বিক্ষোভ করে থাকেন এবং তাদেরকে সহায়ক হিসেবে আপনারা কাজ করেন। এবছর আসলেই বিভিন্ন কলকারখানার শ্রমিকরাও আমরা লক্ষ্য করেছি যে বিক্ষোভ সমাবেশ কিন্তু তারা করেছেন। কী অবস্থা একটু জানতে চাই। ধন্যবাদ দেশ টিভিকে। আসলে বাংলাদেশে শ্রমজীবী মানুষের সংখ্যাটা, শ্রমিক এবং শ্রমজীবী সংখ্যাটা প্রায় 8 কোটির মতো। এর মধ্যে ফর্মাল সেক্টরে কাজ করে 1 থেকে 1.5 কোটি, বাকি শ্রমিকরা বা শ্রমজীবী মানুষরা আসলে ইনফর্মাল সেক্টরে কাজ করে। আমরা ঢাকা ময়মনসিংহ শহরে মহাসড়কের পাশে যে কারখানাগুলো স্যার ফর্মাল সেক্টর, এই সেক্টরে অনেকগুলো কারখানাতেই, এখানে প্রায় শতাধিক কারখানা আছে, অনেক কারখানাতেই মালিকরা সময় মতো বেতন বোনাস পরিশোধ করে, কিন্তু আবার কোনো কোনো কারখানায় সে নিয়মিত পরিশোধ করে না। ফলে যারা পরিশোধ করে না শ্রমিকরা অনেক কারখানাতেই 3-4 মাস ধরে তাদের মজুরি বকেয়া আছে, এরকম কারখানাও আছে। 3-4 মাস মজুরি যদি শ্রমিকরা না পায়, তাদের বাড়ি ভাড়া, দোকানের বকেয়া সহ আনুষঙ্গিক প্রয়োজনের জন্য শ্রমিকরা বাধ্য হয়ে তারা প্রশাসনের বিভিন্ন জায়গায় যায়, মালিকের কাছে যায়, মালিক সংস্থাগুলোর কাছে যায়, কিন্তু উপায়ন্তর না পেয়ে শ্রমিকরা তখন তার ক্ষোভ প্রকাশ করার জন্য কারখানার বাইরে আসে। এই বিষয়টি নিয়ে এখানকার প্রশাসন সহ আমরাও কাজ করছি যে শ্রমিকরা যাতে কারখানার বাইরে এসে রাস্তায় এসে অবস্থান না করে। রাস্তায় অবস্থান করলে শ্রমিকদের সমস্যার যেমন থাকে, একই সাথে আবার যারা রাস্তায় চলাচল করে যাত্রীদেরও, সাধারণ মানুষের একটা সমস্যা দেখা দেয়। সেই প্রেক্ষিতে প্রশাসনের আন্তরিক চেষ্টা আছে, কিন্তু সমস্যা হলো একটা জেলা প্রশাসনের একটা সীমাবদ্ধতাও থাকে, এখানকার রাষ্ট্রীয় সংস্থাগুলোরও একটা সীমাবদ্ধতা থাকে। মূল সংকটটা হচ্ছে কি রাষ্ট্রীয় বা মিনিস্ট্রি থেকে কিছু পদক্ষেপ নেওয়ার ব্যাপার। যেসব কারখানাগুলো ভালনারেবল সেগুলো রাষ্ট্রীয় পদক্ষেপ জরুরি প্রয়োজন। দর্শক, এতক্ষণ আমরা এই অঞ্চলের মানুষের সমস্যা এবং সম্ভাবনার কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছি। তবে আজ যেতে হচ্ছে, অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আবারও দেশ টিভির জনতার ভাবনায় হাজির হব আমি ইলিয়াস আহমেদ। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।